তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে 2024-এ, তোমাদের এখন নতুন সিলেবাস হচ্ছে একাদশ শ্রেণী। একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে কীরকম কী হবে না হবে সব তোমাদের আমি এর আগে একটা ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি। কীভাবে তোমাদের সেমিস্টার পদ্ধতি পরীক্ষা হবে, সেমিস্টারে কোন সেমিস্টারে কীরকম কী থাকবে, 11 12 কীরকম কী থাকবে, সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি বুঝতে না পারো ওই ভিডিওটা দেখে নিও, তোমরা বুঝতে পারবে। আজকে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে একাদশ শ্রেণীতে তোমরা কে কোন বিষয় নিয়ে 9 10-এ কী করেছো। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের একই বিষয় ছিল, যার জন্য তোমাদের কারো কোনো অসুবিধা হয়নি কে কোন বিষয় নিয়ে পড়বে বা কোন হচ্ছে। কিন্তু তোমরা যখনই মাধ্যমিক থেকে একাদশ শ্রেণীতে উঠবে, একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী দুটো মিলিয়ে তোমাদের পরীক্ষা হবে। একাদশ শ্রেণীতে যখন উঠবে, একাদশ শ্রেণীতে উঠতে গেলে তোমাদেরকে এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাদেরকে চুজ করতে হবে। তোমাদের মোট 6টা বিষয় নিতে হবে, তার মধ্যে হচ্ছে 5টা হচ্ছে গিয়ে একদম তোমাদের নিতেই হবে, তার সাথে একটা 4 সাবজেক্ট থাকবে। এই 5টা বিষয় এবং 4 সাবজেক্ট নিয়ে তোমাদের মোট 6টা বিষয় হবে। এই 6টা বিষয়ে কি কি নিলে পরে তোমাদের ভালো হবে। তোমরা কি করো, সাবজেক্ট চুজ করতে গিয়ে অনেক সময় ভুলভাল সাবজেক্ট নিয়ে নাও, পরবর্তী সময়ে গিয়ে তোমরা পড়তে পারো না এবং পরীক্ষার সময় নাম্বার আসে না। তখন করবো বলো যে সাবজেক্টগুলো খুব কঠিন, কিন্তু সাবজেক্ট কঠিন নয়, প্রত্যেকটা সাবজেক্টই সহজ, খালি তোমরা তোমাদের মত অনুযায়ী সাবজেক্ট চুজ করতে পারো না। সব ছাত্র সবাই সমান হয় না, কেউ পড়াশোনা ভালো হয়, কেউ মিডিয়াম হয়, কেউ কমা হয়। যারা পড়াশোনা ভালো হয় তারা ভালো ভালো সাবজেক্ট চুজ করবে যেগুলো তারা পারবে। যারা কমা তারা তাহলে কি করবে, যারা কমা তারা তাদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়ে সাবজেক্ট তৈরি করতে হবে, যাতে তারা পরীক্ষার সময় ভালো নম্বর পেতে পারে। এই সাজিয়ে গুছিয়ে নেওয়া সাবজেক্টগুলো কী জিনিস, একটা কমা ছাত্রের কাছে কীরকম সাবজেক্ট নিতে হবে, একটা ভালো ছাত্রের কাছে কীরকমভাবে সাবজেক্ট নিতে হবে, সেটা তারা চুজ করতে পারে না। তার জন্য তারা কী করে, তাদের উপরে যারা সিনিয়র থাকে তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে। এবার কথা হচ্ছে এটাই যে তারা সিনিয়র সাথে যোগাযোগ করলো, সিনিয়ররা কি যুক্তি দেবে, সিনিয়র যুক্তি দেবে এটাই যে সে যদি সেই বিষয়টা ভালো পারে তাহলে বলবে হ্যাঁ এটা সহজ সাবজেক্ট। সে যদি সেই বিষয়টা না পারে তখন তো সে বলবে কি এই সাবজেক্টটা কঠিন বিষয়। তাহলে কি আছে, সিনিয়র কাছ থেকে ঠিকমতো তোমরা যথাযথ উত্তর পাবে না কোন বিষয়টা নিলে ভালো হবে না হবে। তোমরা তোমাদের যারা গাইড রয়েছে বা যারা প্যারেন্টস রয়েছে বা তোমাদের কাকা জ্যাঠা যাই থাকুক না কেন, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করলে পরে তারা বলবে যে হ্যাঁ তোমরা এই সাবজেক্ট না রয়েছো। তারাও সাবজেক্ট সম্পর্কে এখনকার সাবজেক্ট সম্পর্কে অত হয়তো তাদের কাছে বোধগম্য নয়, কিন্তু তোমরা আমাদের কাছ থেকে ভালো মতো বুঝতে পারবে যে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে কিরম কিরম নাম্বার পাওয়া যেতে পারে কিরম হয়েছে। আমি আজকের ভিডিওটাতে তোমাদেরকে সেই আলোচনাটাই করাবো যে কোন বিষয় নিয়ে পড়লে তোমাদের কী হবে। প্রথমে তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে বাংলা ইংরাজি। বাংলা ইংরেজিও তোমাদের একদম কম্পালসারি নিতেই হচ্ছে, সায়েন্স আর্টস কমার্স তিনজনদেরকেই নিতে হচ্ছে বাংলা ইংরাজি। এছাড়া থাকবে 4টে সাবজেক্ট। এই 4টে সাবজেক্টকে তোমরা কীভাবে চুজ করবে, এই 4টে সাবজেক্ট হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে একরকম, কমার্সের ক্ষেত্রে একরকম, আর্টসের ক্ষেত্রে একরকম। প্রথমে আসি আর্টস নিয়ে। আর্টসের বিষয়ে মোটামুটি প্রত্যেকটা স্কুলে মিনিমাম 8টা করে বিষয় থাকেই। 8টা বিষয়ের মধ্যে তোমাকে 4টে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। কোনো কোনো স্কুলে দেখা গেলো 6টা বিষয় থাকে বা 5টা বিষয় থাকে, 6টা বিষয় থাকে বা 7টা বিষয় থাকে, 8টা বিষয় থাকে, 10টা বিষয় থাকে। আছে যাদের ধরো স্কুলে 7টা বিষয় আছে তো তাদের মধ্যে সেখান থেকে 6টা সাবজেক্টই আমাদেরকে নিতে হচ্ছে। কিন্তু বেশিরভাগ স্কুলে এখন, পশ্চিমবাংলার বেশিরভাগ স্কুলে এখন হয়ে গেছে কি 10টা 12টা করে সাবজেক্ট চুজ করে থাকছে, তার মধ্যে থেকে তোমরা চুজ করে নিতে পারছো। এই 10টা 12টা সাবজেক্টগুলো কী কী, এই 10টা 12টা সাবজেক্টের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো তোমাদের নিলে পরে তোমরা 11 এবং 12 গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে, সেই বিষয়টাই হচ্ছে কি আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয়। দেখো, বাংলা ইংরেজিটা কম্পালসারি তোমাদেরকে দুটো রাখতেই হচ্ছে। এছাড়া 4 সাবজেক্ট কী রাখবে, প্রথমে আছে তোমাদেরকে আর্টসের দিক থেকে যেটা আছে সেটা হচ্ছে সংস্কৃত আছে, দর্শন আছে, ভূগোল আছে, ইতিহাস আছে, এডুকেশন আছে, ফিজিক্যাল এডুকেশন আছে। এছাড়াও থাকবে কি আরও নিউট্রিশন আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে আছে। তো এছাড়া আরও সাবজেক্ট আছে যেটা হয়তো সমস্ত স্কুলে থাকে না। তো এর মধ্যে থেকে তোমরা কোনগুলো চুজ করবে আমি একটা একটা করে পুরোপুরি আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে আছে সংস্কৃত। ফার্স্ট বলবে যে তোমার যে সাবজেক্ট, কিন্তু দেখো সংস্কৃত কোনো কঠিন কিছু নয়। সংস্কৃত তোমাদের 7 8 যেরকম সংস্কৃত করেছো তার থেকেও সহজ হচ্ছে গিয়ে এই একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংস্কৃত। তো তোমরা 7 8 সংস্কৃত কী করে এসছো, সংস্কৃতিতে হরপে বা দেবনাগরী হরপে তোমাদেরকে অনেক কিছু লিখতে হয়েছে। সমস্ত কিছু দেবনাগরী হরপে ছিল, তোমরা সেগুলোকে বঙ্গানুবাদ করেছো, তার অর্থ করেছো, সমস্ত কিছু সংস্কৃতিতে করেছো। একাদশ দ্বাদশ শ্রেণীতে কী আছে, তোমাদেরকে বেশিরভাগটাই বাংলায় উত্তর করতে হবে। তোমাদের সংস্কৃতের
খুব কম টাচ আছে। হ্যাঁ, তবে কি তোমরা ইংরেজি নিয়ে পড়লে যেমন ইংরেজিতে পাঠ্যপুস্তকে সব দেওয়া থাকে, সেগুলো তোমরা ট্রান্সলেশন করে বাংলায় পড়ো, তার থেকে তোমরা সেগুলো কোশ্চেন যেগুলো থাকলে সেই কোশ্চেনগুলো তোমরা উত্তর দাও। সংস্কৃত দেওয়া থাকবে, সেগুলো বাংলায় তোমরা পড়ে নিলে, বাংলায় পড়ে নিয়ে এবার প্রশ্ন আসবে বাংলাতে। ইংরেজিতে কি হয়, ইংরেজিতে কোশ্চেন থাকে, উত্তর ইংরেজিতেই লিখতে হয়। সংস্কৃতে প্রশ্ন থাকতে পারে, বাংলা থাকতে পারে, বেশিরভাগটা বাংলাতেই থাকে। তোমরা বাংলায় উত্তর লিখবে। 5 নম্বরের উপরে একটা প্রশ্নমান থাকছে, তোমরা বললে বাংলায় উত্তর লিখবে। তাহলে কি হলো, তোমাদের কাছে সংস্কৃত সহজ হয়ে গেল না? তোমাদের 80 থেকে 90 নম্বর পুরোপুরি হবে বাংলায় উত্তর। ভাববে কি যে 10 নম্বর মতো আছে। আর ব্যাকরণ প্রশ্নগুলো থাকছে, ব্যাকরণ প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে সংস্কৃতে থাকছে, সেগুলো তোমরা বাংলায় অর্থাৎ সংস্কৃত উচ্চারণে বাংলা অক্ষর লিখতে পারো। তাহলে কি হচ্ছে, সংস্কৃত কঠিন কোথা থেকে হলো, সংস্কৃত সহজই সাবজেক্ট হয়ে গেল। তোমরা সংস্কৃত নির্দ্বিধায় নিতে পারো। তবে হ্যাঁ, তোমরা একটু যে টিচারের কাছে পড়বে, একটু ভালো টিচারের কাছে পড়ো, দেখবে তোমাদের কাছে সংস্কৃত কোনো কঠিন কিছু নয়। আসি এরপরে এডুকেশন সাবজেক্টটা কি, শিক্ষাবিজ্ঞান। শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়লেও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। শিক্ষাবিজ্ঞানটা কি জিনিস, আমাদের বইটার নামই হচ্ছে শিক্ষাবিজ্ঞান, মানে শিক্ষা সম্পর্কে। অর্থাৎ তোমরা শিশু শিক্ষা থেকে আরম্ভ করে তোমাদের শিক্ষা, উচ্চ প্রাথমিক শিক্ষা এবং প্রাক প্রাথমিক শিক্ষা, এই সমস্ত শিক্ষাগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা আছে। কিভাবে তোমরা শিক্ষা পদ্ধতি লাভ করেছো, কিভাবে কোন কোন শিক্ষায় কিরকম কি আছে না আছে, সেগুলো তোমরা তো নিচু ক্লাস থেকেই পড়ে আসছো। যে তোমরা কিভাবে শিক্ষা পদ্ধতি নিচ্ছ, কোন কোন জায়গায় কিরকম পড়ছো না পড়ছো, প্রাক প্রাথমিক অর্থাৎ প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এগুলো তোমাদেরকে কি কোথায় কি পড়ানো হয়, কি কোন কমিশন আছে, কোন কোন কমিশনের ভিত্তিতে কি কিভাবে পড়াশোনা হয়, সেই সমস্ত নিয়ে তোমাদেরকে এডুকেশন আছে। এডুকেশন সাবজেক্টটাও সহজ সাবজেক্ট, তোমরা নির্দ্বিধায় নিতে পারো। ইতিহাস সাবজেক্ট কি, ইতিহাস তোমরা নিচু ক্লাস থেকেই পড়ে আসছো, সেই ইতিহাসই আছে। ইতিহাস কি, ইতিহাস হচ্ছে কি আগের যে কথাগুলো বা যে ঘটনাগুলো, সেগুলি সব ইতিহাস। তাহলে আজকের পূর্বে অর্থাৎ আজকের আগের যে ঘটনাগুলো যদি ইতিহাস হয়, তোমাদের তো বেশিরভাগই সেই ইতিহাসই তো পড়ে এসছো। তোমাদের দেখবে বেশিরভাগই হচ্ছে গিয়ে স্বাধীনতার আগে পর্যন্ত ইতিহাস আলোচনা। তো স্বাধীনতা অর্থাৎ 1947 সালে যদি আগে আলোচনা হয় ইতিহাস, তাহলে তোমরা 1947 সালের ইতিহাস তো তোমরা নিচু ক্লাস থেকেই পড়ে আসছো, সেই ইতিহাস নিয়েই তোমাদের এখানেও আছে। তোমরা নিচু ক্লাসে অর্থাৎ হয়তো ভাববে যে 9, 10 তো ইতিহাস খুব কঠিন ছিল, 9, 10 ইতিহাস কম পাইনি। 9, 10 ইতিহাস 11, 12 ইতিহাস অনেক আলাদা। তোমাদের 11, 12 ইতিহাস বেশিরভাগটাই তোমরা কমনের মধ্যেই পাবে এবং যা মুখস্থ করে যাবে তার মধ্যে থেকেই পাবে। ইতিহাস সাবজেক্টও কোনো কঠিন বিষয় নয়, তোমরা ইতিহাসও নির্দ্বিধায় নিতে পারো। দেখো ভূগোল বিষয়ে কি আছে, ভূগোল হচ্ছে গিয়ে আমরা 9, 10 বলো, নিচু ক্লাসে বলো, অনেকের কাছে ভূগোলটা একদম সহজ ছিল, এখানেও সহজ আছে, কিন্তু তোমাদেরকে পড়ার মধ্যে থাকতে হবে। যদি পড়ার মধ্যে থাকো তাহলে ভূগোল সহজ, আর যদি মনে করো যে অল্প স্বল্প পড়বো, তাহলে কিন্তু ভূগোল কঠিন হয়ে যাবে। ভূগোলটা এখানে সহজ বিষয়, যদি একটু পড়ো, একটু যদি গাইড করে যদি ঠিকমতো পড়তে পারো, তাহলে তোমাদের কাছে ভূগোল বিষয়টাও সহজ। ভূগোল বিষয়ে কোনো কঠিন কিছু নয়, কারণ তোমাদের এখানে 30 নম্বর থেকে পুরো প্র্যাকটিক্যালের উপর থাকবে আর প্রজেক্টের উপর থাকবে, 70 নম্বরে লিখিত পরীক্ষা। তাই তোমাদের কাছে এখানে খুব একটা কঠিন বলে মনে হবে না। তোমরা 30 নম্বরে ওখানে 28, 30 পেয়েই যাবে। আর বাদিকে থাকে 70 নম্বর মধ্যে তোমরা যদি ঠিকমতো পড়ো, 60, 65 তোলা কোনো ব্যাপারই নয়, তোমাদের 90 অ্যাভাব নাম্বার হয়ে যাবে। আসো এরপর আসি দর্শনটা শুনলে পরে অনেকে ভাববে যে নতুন সাবজেক্ট, এটা না জানি কত কঠিন বিষয়। দর্শন নতুন সাবজেক্ট হতে পারে, নতুন বিষয় হতে পারে, কিন্তু দর্শন খুবই সহজ জিনিস। দর্শন তোমাদের কি করবে, দর্শন তোমাদের নাম্বারটা তুলতে সাহায্য করবে। দর্শনটা তোমাদের প্রথম হয়তো একটু কঠিন লাগবে, নতুন বিষয়, নতুন কিছু। দর্শনে বেশিরভাগ থাকে লজিকটা, উচ্চ দিকে তোমরা পুরোপুরিভাবে লজিকের উপরই পাবে। সেই লজিকগুলো তোমাদের করতে হবে। সেই লজিকগুলো কীভাবে করতে হয় না করতে হয়, তোমাদের শিক্ষক মহাশয় যারা থাকবে তারা তোমাদেরকে দেখিয়ে দেবে, শিখিয়ে দেবে। দর্শন জিনিসটা একদম সহজ। তোমরা যদি মাধ্যমিকে অঙ্কে যদি 20-25 করে পেতে পারো বা 30 করে যদি পাস করে যেতে পারো, তাহলে তোমরা নির্দ্বিধায় দর্শন করতে পারবে। হ্যাঁ, তবে দর্শনের জন্য উপযুক্ত তোমাদের টিচার লাগবে। দর্শন টিচার ছাড়া তোমরা পারবে না। যে টিচার দর্শন লজিক ঠিকমতো বোঝাতে পারবে না, শুধুমাত্র প্রশ্নের উপরে বেস করে তোমাদেরকে পড়াবে, তাহলে সেখানটা তুমি নাম্বার তুলতে পারবে না। সেখানে তুমি 50-60 নম্বর করেই তুলতে পারবে, 90 নাম্বার তুলতে পারবে না। 90-এর উপরে যদি নাম্বার পেতে হয়, তোমাদেরকে লজিক শিখতে হবে। আর লজিক শেখা একদম সহজ। আমি এর আগে কটা ভিডিওতে লজিক ছেড়েছি বা লজিক আপলোড করে রেখেছি, তোমরা সেখানে গিয়ে আগে দেখে নাও যে কেমন। তোমরা যদি আমার প্রথম 2-3টে ভিডিও যদি অনেকে বুঝতে পারো,
প্রথম যে ভিডিওগুলো ছেড়েছি সেই 2-3টে যদি ভিডিও বুঝতে পারো তাহলে তোমরা বুঝে যাবে যে দর্শন সহজ না কঠিন। প্রথম 2-3টে ভিডিও যদি তোমরা ঠিকমতো আয়ত্ত করে নিতে পারো যে হ্যাঁ দর্শন এই জিনিস, দেখবে তোমরা একদম নিতে পারবে। লজিক যদি তোমরা পারো 80-র উপর নাম্বার তোলা কোনো ব্যাপারই নয়। প্রত্যেকটা জায়গা তোমাদের লজিক নিয়েই আলোচনা আছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে যে আমি অনেক লজিকের ভিডিওগুলো দেখিয়েছি সেই 3টে ভিডিওর উপর ভিত্তি করেই তোমাদের পুরোপুরিভাবে 80-র উপর নাম্বার চলে আসবে। একটু যদি ভালো পড়াশোনা হয় 90, 95, 98 তোলাও কোনো ব্যাপার নয়, ইজিভাবে চলে আসে। দর্শন একদম সহজ সাবজেক্ট, কিন্তু তোমাদের দর্শনের উপযুক্ত টিচার থাকতে হবে, নাহলে কিন্তু তোমার রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সটাও নতুন বিষয় হতে পারে, নতুন বিষয়, কিন্তু তোমাদের কাছে কোনো কিছুই নতুন নয়। কেন? কারণ রাষ্ট্রবিজ্ঞান মানে কি? রাষ্ট্র সম্পর্কে আলোচনা, আমাদের ভারত সম্পর্কে আলোচনা, আমাদের ভারতের বাইরে যে আর সমস্ত রাষ্ট্র আছে সে সম্পর্কে আলোচনা। তা আমরা যদি ভারত সম্পর্কে আমরা আলোচনা যদি থাকে, আমরা তো এর আগেও তো ভারত নিয়ে কত পড়াও করেছি, কত কিছু করেছি, তা আমাদের কাছে কথাগুলো কঠিন লেগেছিল? লাগেনি। তাহলে এখানেও রাষ্ট্রবিজ্ঞানটা কঠিন লাগবে না। রাষ্ট্রের আলোচনা, রাষ্ট্রের পরিধি, রাষ্ট্রের বিষয়বস্তু কি, রাষ্ট্র কি নিয়ে আলোচনা করে, সে সমস্ত তোমাদের হচ্ছে পড়া। রাষ্ট্রপতি বলো, মুখ্যমন্ত্রী বলো, আমাদের গ্রাম পঞ্চায়েত বলো, পৌরসভা বলো, যাই বলো না কেন, সেখানকার লোকসভা বা বিধানসভার কি কাজ না কি করে, এবং প্রত্যেকটা কীভাবে পরিচালিত হয়, কীভাবে কোন যোগ্যতা তারা মনোনীত হয়, এসব নিয়েই আলোচনা আছে, যা তোমাদের আশেপাশেই দেখতে পাবো। অর্থাৎ তোমাদের আশেপাশেই যদি সেগুলো থাকে এবং আশেপাশেই যদি সেগুলো আমাদের পরিলক্ষিত হয়, তাহলে আমরা সেখান থেকে তো আমরা অটোমেটিক জ্ঞান অর্জন করতে পারি। তাহলে সেই জ্ঞান অর্জন করাটা আমরা এবারে বইয়ের মাধ্যমে লিখিতভাবে পড়বো। তাহলে আমরা যদি সেই জ্ঞান অর্জন যদি আগে থাকতে যদি থেকে থাকে, তাহলে আমরা এখানে লিখিত যখন পড়বো তাহলে কি করে কঠিন হবে? অবশ্যই সহজ হয়ে যাবে তখন। কিন্তু বিষয়টা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, নাম শুনি অনেকে হয়তো বলবে যে রাষ্ট্রবিজ্ঞান না জানি কত কিছু কঠিন। কোনো কঠিন কিছু নেই। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে আলোচনা আছে, যা আমরা প্রত্যেকেই কম বেশি হলেও জানি, খালি এখানে লিখিতভাবে তোমরা পড়বে। আসলে এরপরে সাবজেক্ট কি আছে? নিউট্রিশন। নিউট্রিশন মানে পুষ্টিবিজ্ঞান। এই নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান এটাও একদম সহজ সাবজেক্ট। কোনো বিষয় আমি বললাম না আগে, কোনো বিষয় কঠিন নয়, যদি তোমরা পড়াশোনা একটু ঠিকমতো করো। পড়াশোনা করলে তোমাদের কাছে সব বিষয়ই সহজ হয়ে যাবে। নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান। পুষ্টিবিজ্ঞান কি আছে? আমরা নিচু ক্লাসে অর্থাৎ 9-10 তো আমরা পুষ্টিবিজ্ঞান, পুষ্টি অধ্যায় বলে একটা অধ্যায় ছিল, সেই অধ্যায়ে আমরা পুষ্টি সম্পর্কে আলোচনা করে এসেছি, বা সেই অধ্যায় পুষ্টি আমরা সবাই পড়ে এসেছি। ওই অধ্যায়ে কি পুষ্টিটা কি কঠিন লেগেছিল? অনেকই ছিল। খাবার সম্পর্কে ছিল, বিভিন্ন প্রকার কোন কোন খাবারে কি কি আমাদেরকে উপকার হয়, কোন কোন খাবার আমাদের অভাবে কোন কোন রোগ হয়, সেই প্রকোপে আমাদের কি কি হতে পারে না হতে, সেই সমস্ত নিয়ে সব আলোচনা ছিল। এবং কোন কোন ভিটামিন আছে, কোন কোন খনিজ দ্রব্য আছে, সেই সমস্ত নিয়ে আলোচনা ছিল, খনিজ মৌল আছে। তাহলে আমাদের যদি কোন কোন ভিটামিন আছে, কোন কোন খাবার নিয়ে আছে, কোন কোন জিনিস নিয়ে আছে, সেগুলো সবই তো আমরা আগে পড়ে এসেছি। সেইগুলোই একটু এখানে কি আছে, আমরা ওখানে একটা অধ্যায় খালি পুষ্টি পড়েছি, এবার সেই পুষ্টিটা নিয়ে পুরো তোমাদের বইটা বা সিলেবাসটা, সেই বইটা যদি পুরোপুরি হবে সেইটা নিয়ে হয়, তাহলে তো আমাদের কাছে তো সহজই হলো। আমরা পুষ্টির ওখানে পড়ে এসেছি, আশা করি সবারই পুষ্টি অধ্যায়টা ভালো লেগেছে, কারণ খাবার দাবার নিয়ে আছে, রোগ নিয়ে আছে, কোন খাবার খেলে আমাদের শরীরে পুষ্টি হয়, কোন খাবারের অভাবে আমাদের পুষ্টির অভাবে রোগ হয়, সেগুলো আমাদের প্রত্যেক সবারই ভালো লেগেছিল। তাহলে সেইখানে যদি আমাদের অধ্যায়টা ভালো লাগে, তাহলে এখানেও নিশ্চয়ই পুষ্টিটা ভালো লাগবে, অর্থাৎ নিউট্রিশন সাবজেক্টটা ভালো লাগবে। এই নিয়ে আমাদের আছে 11-12 পুষ্টিবিজ্ঞান। তারপরে আসো ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশনটা কি? স্বাস্থ্য ও শারীরশিক্ষা। স্বাস্থ্য ও শারীরশিক্ষাটা কি জিনিস? এই সাবজেক্টটা তোমাদের বেশিরভাগ স্কুলে আশা করি আছে। যে স্কুলে স্বাস্থ্য শারীরশিক্ষা অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা আছে, তোমরা নির্দ্বিধায় অবশ্যই আগে নেবে এটাকে। অনেকে বলবে যে এই সাবজেক্টটা মানে নিশ্চয়ই কঠিন হবে না। একদম সহজ সাবজেক্ট। এই সাবজেক্টটা তোমাদেরকে হাফ অর্থাৎ 80 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে যে অন্যান্য বিষয়গুলো হয় তার মধ্যে তোমাদের 40 নম্বর এখানে লিখিত পরীক্ষা হবে। বাদবাকি নম্বর তোমাদের ব্যায়াম দেখবে, প্র্যাকটিক্যাল কিছু ব্যায়াম করাবে, খাতা আছে অর্থাৎ তোমাদের প্রজেক্ট আছে কিছু, এই সমস্ত করে বাদবাকি 40 নম্বর বা আরও দিয়ে প্রজেক্টের 20 নিয়ে 60 নম্বর। তা 60 নম্বর তোমরা এমনি অর্থাৎ তোমরা মুখস্থ ছাড়া খাতা আর ব্যায়াম করিয়ে তোমাদেরকে 60 নম্বর দেওয়া হয়। 60 নম্বরের মধ্যে তোমরা 58-60 প্রায় ছাত্ররাই পেয়ে যায়। 60 নম্বরের মধ্যে 58-60 প্রায় ছাত্ররাই পেয়ে যায়, খুব কম হলে 55-54 পায় 60-এর মধ্যে।
বাদই থাকে যে 40 নম্বর লিখিত পরীক্ষা। 40 নম্বর লিখিত পরীক্ষার মধ্যে তোমরা যদি একটু পড়াশোনা করো, স্বাস্থ্য শারীর শিক্ষা মানে বুঝতে পারছো, স্বাস্থ্য শিক্ষা মানে হচ্ছে গিয়ে তোমাদের ব্যায়াম নিয়ে, শরীর নিয়ে, রোগ নিয়ে, এই সমস্ত নিয়ে আলোচনা আছে, যা খুবই সহজ বিষয়। তোমরা এই 40 নম্বরের মধ্যে যদি একটু পড়াশোনা করো, 30-35 কোনো ব্যাপারই নয়। 30-35 নম্বর যদি তোমরা অনায়াসে তুলতে পারো এখানে, আর ওখানে যদি তোমরা 58-60 পেয়ে যাও, 37-90-95, তার মানে হচ্ছে গিয়ে 90-95 নম্বর তোলা স্বাস্থ্য শিক্ষায় মিডিয়াম অর্থাৎ মানে মাঝারি ধরনের যারা ছাত্র রয়েছে তারাও এই নাম্বারটা তুলতে পারবে। আর যারা ভালো ছাত্র তারা তো 95-98 নম্বর অনায়াসে তুলে নেবে, 100-তে 100ও তুলে নিতে পারবে। আর যারা মধ্যমানের ছাত্র তারা 90 নম্বর তুললে, আর যারা একদম কমা তারা কি করলে ওই 60 নম্বরের মধ্যে মিনিমাম তোমাদেরকে 50 নম্বর দেবেই। আর লিখিত পরীক্ষার মধ্যে তোমরা 20-25 পাবেই। তো 60 আর 20-25 কত হলো? 80-85। তাহলে 80-85 নাম্বারটা কমা ছাত্ররাও পেয়ে যায় ফিজিক্যাল এডুকেশনে। তাহলে কি আছে, এই সাবজেক্টটা তোমাদেরকে অবশ্যই নেওয়া উচিত। তোমাদের যে স্কুলে থাকো না কেন, এই সাবজেক্টটা পেলে পরে এটাকে আগিয়ে রাখবে। আর থাকছে কি আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা কি? কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটাও ঠিক ওই রকমই। তোমরা হবে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে হচ্ছে নিশ্চয়ই কম্পিউটার নিয়ে করতে হবে, বাড়িতে কম্পিউটার লাগবে না, কম্পিউটার বাড়িতে রাখার দরকার নেই। তোমরা সবাই মোটামুটি বেসিক কোর্স বেশিরভাগই শেখা আছে স্কুলে, প্রত্যেক স্কুলে প্রায় এখন কম্পিউটার শেখানো হয়, সেখান থেকে তোমরা কম্পিউটার ধারণাটা পেয়েই যাও। এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে কম্পিউটারের বেশিরভাগটাই তোমাদেরকে মুখস্থ এবং লিখিত পরীক্ষা, সেখানটা তোমাদেরকে কঠিন বলে কিছু মনে হবে না, একটু পড়তে হবে। না পড়াশোনা করলে কিছু করতে হবে না। তোমরা যদি মনে করো যে না পড়ে আমরা নাম্বার তুলবো, তাহলে এটা বোকামির কাজ। না পড়ে কোনোদিন নাম্বার তোলা যায় না। পাস করা যেতে পারে, কোনো রকম করে টাইটল করে পাস করা যেতে পারে, কিন্তু ভালো নম্বর তোলা যেতে পারে না। ভালো নম্বর তোলার একটাই পথ, সেটা হচ্ছে গিয়ে পড়তে বসা। না পড়লে তোমরা ভালো নম্বর তুলতে পারবে না। তাই বলি যে তোমাদেরকে এতগুলো সাবজেক্ট সম্পর্কে আমি আর্টসের দিক দিয়ে আলোচনা করে দিলাম। এতগুলো সাবজেক্টের বা বিষয়ের যে আলোচনা করলাম, তোমাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে কোন কোন বিষয়ে কীরকম কী আছে না আছে। তবে তোমরা যাই করো না কেন, তোমরা পড়াশোনা করবে, না পড়লে নাম্বার আসবে না। আর একটু চেষ্টা করবে যে টিচার যেন ভালো নিতে পারো। তোমরা যদি ভালো টিচারের গাইডে থাকতে পারো, তাহলে তোমাদের কাছে সব সাবজেক্টই সহজ। এরপরে আমি তোমাদেরকে আরও ভিডিও এই বিষয় নিয়ে ছাড়বো। তোমাদের এখন একাদশ শ্রেণী, তোমাদের এখন অনেকেরই অনেক রকম সমস্যা হতে পারে, কোন লাইন নিয়ে পড়বো, কীভাবে যাব, কোন লাইন নিয়ে পড়লে ভালো হবে না হবে, কী বিষয় নিয়ে পড়বো, কোন বিষয়ে করলে কীরকম কী হবে না হবে, সমস্ত কিছু আলোচনা আমি দিয়ে দেবো। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমাদের বন্ধুদেরও বলবে এটা সাবস্ক্রাইব করে রাখতে। তাহলে তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা হাতের মধ্যে পেয়ে যাবে। আর বেশি করে শেয়ার করবে, যাতে প্রত্যেকে এটা পেয়ে যায় ভিডিওটা, এবং তারা বুঝতে পারে যে কীভাবে কী করতে হচ্ছে, কোন সাবজেক্ট নিতে হচ্ছে, কোন সাবজেক্টে কীরকম কী থাকছে। আমি এর পরের ভিডিওতে বিষয় সম্পর্কে পুরো আলোচনা করে দেবো, এবং কোন বিষয়ে কীরকম কী আছে, কোন বিষয়ের কীরকম কী হয় না হয়, সব সাজেশানগুলো আমি করে দেবো। সাজেশান মারফত তোমরা পেয়ে যেতে পারবে যে কোন ইউনিটে কীরকমভাবে তোমার সেমিস্টারে পরীক্ষা হচ্ছে না হচ্ছে, সেই বিষয়ের প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেবো, যা তোমাদেরকে সাহায্য করবে। আর অনেকে হয়তো বলছে যে বই বেরিয়ে গেছে, তোমাদের কিন্তু এখনও বই বেরোয়নি, কোনো বই এখনও পাবলিশড হয়নি। ছাপাতে দেওয়া হয়েছে, ছাপানো কাজ হচ্ছে, বেরিয়ে গেলেই আমি তোমাদেরকে আবার পরে ভিডিও করে জানিয়ে দেবো। আমি দেখিয়ে দেবো যে কোন বিষয়ে কী আছে না আছে, সমস্ত সূচিপত্রগুলো তোমাদেরকে পরে ভিডিও করে দেখিয়ে দেবো।